90% পুলিশ ওই 15 বছর যারা চাকরি করছে ঘুরে ফিরে তারাই আসতেছে। তারা অন্য কেউ আসলে কোনোভাবে ঢুকলে তাকে যে কোনো উপায়ে নাকি আউট করা হয়। সত্যিকার অর্থে যদি মাদকের সাথে কেউ জড়িত হয়ে থাকে তাকে তো ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যে যারে যত বড় প্রতিপক্ষ মনে করছে সেই পরিমাণ অংশ দিয়ে নাকি চালান দেয়। আগের পুলিশ আপনার বিএনপি জামাতে কর্মীদেরকে ধরতো, এখনকার পুলিশ আওয়ামী লীগ আর তার পাশাপাশি কর্মীগুলোকে ধরতেছে। আমার চেম্বারে ধরেন আপনি 17-18 জন আমরা জুনিয়রে কাজ করি, একসাথে কাজ করি। তোর মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে। আমি তো তাদের রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলি না। একটা রাষ্ট্রের মধ্যে আপনার আমার মধ্যে তফাৎ থাকবে, আলোচনার টেবিল থাকবে না কেন? সত্যিকার অর্থে যদি মাদকের সাথে কেউ জড়িত হয়ে থাকে তাকে তো ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এক দুই যেটা হচ্ছে যে কি আমার কাছে আরেকটা ইনফরমেশন কিছুদিন আগে আমাকে একজন এসে বলতেছেন যে এখানে গত 15 বছর যাবৎ চাকরি করতেছে ঘুরে ফিরে 500 বা 1000 পুলিশ। ঘুরে ফিরে এরা এখান থেকে যায়, আবার ঘুরে আবার এখানে আসে, আবার ঘুরে আবার এখানে আসে। এখানে একটা নাকি পুলিশের ভিতরে সিন্ডিকেট আছে যারা টোটাল ইয়াবাটাই নিয়ন্ত্রণ করে। আমি এটার সত্যতা আমি আপনাকে দিতে পারবো না, হয়তো যাচাই বাছাই করলে কতটুকু আছে আমি বলতে পারবো। পুলিশের ভিতর থেকে আমাকে তথ্য দেওয়া হয়েছে যে একজন ঊর্ধ্বতন পুলিশ যে এখানে আগে কক্সবাজার কাটে নাই, প্রথম কক্সবাজার আসে এরকম অফিসারের সংখ্যা নাকি আবার কনস্টেবলের সংখ্যা 10%-এর বেশি না। কিসের এত মধু এখানে? 90% পুলিশ ওই 15 বছর যারা চাকরি করছে ঘুরে ফিরে তারাই আসতেছে। তারা অন্য কেউ আসলে কোনোভাবে ঢুকলে তাকে যে কোনো উপায়ে নাকি আউট করা হয়। আবার এটাও শুনতেছি যে এই আমাদের পুলিশ সুপার এসপি নাকি ওই প্রদীপের ওই একই সিন্ডিকেটের ষড়যন্ত্রের শিকার। সে যদি সত্যিকার অর্থে মাদকের সাথে ইনভলভ হয় তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। আর যদি সে কোনো কারণে ষড়যন্ত্রের শিকার হয় তাহলে কারা ষড়যন্ত্রকারী সেটাও বের হওয়া উচিত। কিন্তু পূর্বশর্ত হচ্ছে সততা। সেই সততা যদি আপনি না পান তাহলে আন্দাজের উপরে আপনি যদি একটা বিচার করে বসেন, আপনি যদি একজনকে আমি দোষী সাব্যস্ত করে বসি তাহলে সত্যিকারের সৎ মানুষগুলো কষ্ট পাবে, অসৎ মানুষগুলো উৎসাহিত হবে। এবং এখানে আরেকটা জিনিস দেখবেন, আপনার এগুলো বলাও ঠিক না, নিজেদের জন্য কতটুকু নিরাপদ সেটাও জানি না, যে আপনার এই প্রত্যেকটা বাহিনীর নিজস্ব হেফাজতে নাকি বিশাল বিশাল চালান আছে যাদেরকে আপনার তারা দুশ্মন মনে করে, যাদেরকে তারা এই প্রতিপক্ষ মনে করে, তাদের ওখান থেকে একটা অংশ দিয়ে যে যারে যত বড় প্রতিপক্ষ মনে করছে সেই পরিমাণ অংশ দিয়ে নাকি চালান দেয়। এবং এরকম নাকি হেফাজতে তাদের লক্ষ লক্ষ পিস মাদক, বিশেষ করে ইয়াবা আছে বলে শোনা যায়। এবং তার কিছুটা প্রমাণ আমি দেখেছি, কি আমার চোখের সামনে থেকে ধরে আনা নিরীহ মানুষগুলোকে কাউকে 1 লক্ষ পিস, কাউকে 2 লক্ষ পিস, কাউকে 50, 70, 80 হাজার পিস করে দিয়ে চালান দিচ্ছে। তাহলে ইয়াবাগুলো কার হাতে ছিল? কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশ সেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। এই আগে আপনি সততার সহিত, রাষ্ট্রের তো অনেকগুলো বাহিনী আছে। আমি তো সিম্পল একটা জায়গায় কোর্টে কাজ করি, যে রাষ্ট্র অনেকগুলো বাহিনী আছে, যে অনেকগুলো সৎ মানুষ আছে। একটা রাষ্ট্রের মধ্যে সৎ মানুষ না থাকলে রাষ্ট্রটা বাঁচত না। ওই সৎ মানুষগুলো দিয়ে আপনাকে প্রথমে জরিপ করে বের করতে হবে যে এটার সাথে কারা ইনভলভ। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি হোম মিনিস্ট্রি কিন্তু বারবার একটা তালিকা করে, সেই তালিকার মধ্যে কি করে যারা অপরাধী চক্র আছে তারা কি করে এই 10-20 জন নিরীহ মানুষকে ঢুকাই দেয়। ওই নিরীহ মানুষগুলো আবার ওই তালিকার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে, আবার আপনার কি করে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করে, পত্রপত্রিকায় লেখাই হয়, হাইকোর্টে রিট হয়। আবার এইগুলোর আলোচনা করতে করতে যে নিরীহ লোকগুলোকে ওই তালিকায় দিছে এগুলো আলোচনা করতে করতে মূল অপরাধীর কথাটা মানুষ আস্তে আস্তে ভুলে যায়। স্যার, আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে চকরিয়ার ওসির বিরুদ্ধে বিভিন্ন ধরনের এখন অভিযোগ হয়েছে, বেশ কয়েকটা মামলাও হয়েছে, এবং হচ্ছে যে দরপাগনের ব্যবসা, এবং হচ্ছে যে এই ধরনের অনেক কিছু শোনা যাচ্ছে। এবং তার বিরুদ্ধে একটা নারী শ্লীলতাহানির অলরেডি মামলাও হয়েছে, এবং পাশাপাশি একজন সাংবাদিককে কক্সবাজার থেকে তুলে নিয়ে গিয়ে চকরিয়া থানায় মামলা দেওয়ার এই ধরনের কথাও তার বিরুদ্ধে অভিযোগ আছে, এবং তার বিরুদ্ধে একটা পুলিশ নির্যাতন হেফাজত আইনেও মামলা হয়েছে। তো এই এতগুলো অপরাধ থাকার পরেও তাকে শপথে বহাল রাখার, আর যদি রাখে তাহলে সেইটাকে একটা জনগণের সাথে একটা থানার যে যারা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের একটা সাথে দূরত্ব হচ্ছে বলে মনে হয় না আপনার কাছে? আমি আপনাকে বলি, এই কালচারটা ডেভেলপ করছে গত 15-20 বছর যাবত। যে এখন আমরা যারা সাধারণ জনগণ আছি, এখন আমরা 4র্থ শ্রেণীর বস্তু হিসেবে নিপতিত হয়েছি। এখন আমলারা মনে করে যে তাদের রাষ্ট্র, তারাই নেতা, তারাই
কর্মী, তারাই সব কিছু। আমরা যারা আছি সৈন্যপুটি তাদেরকে দিয়ে 2-1 লাথি দিয়ে দেশটা চালানোটাই তাদের জন্য। একজন উসি তার চকরিয়া থানায় থাকতে হবে, এটা কেমন কথা? তার বিরুদ্ধে মানুষ অভিযোগ তুলছে, অভিযোগের তদন্ত হবে। তার যদি নৈতিক স্খলন হয় তাহলে এই শব্দটা কেন রাখছেন? এটা চাকরি থেকে বাদ দিয়ে দেন। নৈতিকভাবে স্খলিত হওয়ার পরে তো কোনো মানুষ পদে রাখা উচিত না। তাতে রিজার্ভে থাকলেও বেতন পাবে, যেখানে থাকবে বেতন পাবে, তার রুটো করতে তো অসুবিধা কোথায়? আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, এই পুলিশগুলো কিন্তু যেগুলো এখন আছে কোনোটা কিন্তু আপনার 5ই আগস্টের পরে আসে নাই, সবগুলো এখানে আগে থেকে কুকর্মের সাথে জড়িত ছিল। এই যারা এই কুকর্মগুলো করেছে তাদেরকে যদি আপনি প্রত্যাহার না করেন, শাস্তির আওতায় না আনেন, আপনি এই সমাজকে আপনি যদি আপনাকে যদি এটা এভাবে যদি বলি যে 5ই আগস্টের পূর্বের পুলিশি সেবা এবং 5ই আগস্টের পরের পুলিশি সেবা, এটাকে যদি একটু যদি আপনাকে যদি বলি যে তফাৎ করতে, সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে আমি এখানে কোনো তফাৎ দেখতেছি না। আমি এখানে একটা তফাৎ দেখতেছি, সেটা হচ্ছে যে কি আগের পুলিশ আপনার বিএনপি জামাতে কর্মীদেরকে ধরতো, এখনকার পুলিশ আওয়ামী লীগ আর তার পাশাপাশি কর্মীগুলোকে ধরতেছে। মামলাগুলোর ফটো স্টেট হয়েছে, জাস্ট আসামির নামটা পরিবর্তন হয়েছে, কোনো কিছুই এখানে আর পরিবর্তন হয় নাই। একটা রাষ্ট্রের মধ্যে আলোচনার টেবিল থাকবে, আপনার আমার সাথে প্রতিদিন আপনি গাড়ি ভাঙচুর হবে কেন, রাস্তায় অবরোধ হবে কেন, হরতাল হবে কেন? আপনি দেখছেন পৃথিবীর কোনো সভ্য সমাজে কোনো আন্দোলন হয়েছে? কোনো তার একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করে সরকার সেটা শুনে তাদেরকে ডাকে টেবিলে আলোচনা করার পরে সেটা যদি গ্রহণযোগ্য হয় সেখানে সমাধান হয়, আর গ্রহণযোগ্য না হলে সেটা বাতিল হয়। আমাদের করতে কি হয়? হরতাল ডাকি, আমরা গাড়ি ভাঙচুর করি, আমরা 1700 লাশ পরে, আমাদের এত লাশ পরে এই পরে এটা হবে কেন? একটা সভ্য মানুষ তো আমরা তো সভ্য হতে পারলাম না। তাহলে সভ্য সমাজে তো এরকম খুনাখুনি এগুলো হয় না। আপনি আইনের শাসন, মানবতার শাসন, মানবিক শাসনে তিনটা যদি আপনি এক জায়গায় করেন, দেখবেন যে একটা সুন্দর রাষ্ট্র গড়ে উঠছে। এই যে আপনি একজন বাংলাদেশী হিসাবে আগামী বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে কোনো হতাশা থাকবে না। আমি এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে সেবা না পাওয়ার কারণে প্রতিবাদ করলে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুনবে, না শুনলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখান থেকে আমি বাড়ি থেকে বের হওয়ার পরে নিরাপদে যাব, নিরাপদে আসব। আমি এমন এক বাংলাদেশ দেখতে চাই যারা জনগণের ট্যাক্স নিয়ে চাকরি করে তারা জনগণের কথা শুনবে। আমি এমন এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আমি ইতিপূর্বে হতাশায় ভুগছিলাম, সেই বাংলাদেশে আমার আগামী প্রজন্ম আশা নিয়ে বেঁচে থাকবে। একটা সুন্দর স্বপ্ন বাস্তবায়িত হবে যেখানে সকলের সম্মান হবে, সকলের মানবাধিকার সংরক্ষিত হবে। আপনাকে প্রায় সময় দেখতে দেখি আপনার সাবেক সাংসদ, টেকনাফের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর প্রতি আপনার একটা যথেষ্ট একটা অগাধ এবং আনুগত্য আপনার মধ্যে আছে। তো ভবিষ্যতে যদি আপনি যদি উকিয়াতে যদি রাজনীতি বা একটা যদি সুযোগ পান, রাজনীতি করার যদি সুযোগ পান, বা উনি যদি আপনাকে যদি সুযোগটা দেন, তাহলে আপনি করবেন কি না, আমার সেটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আগামী উকিয়া টেকনাফকে কিভাবে আপনি রিপ্রেজেন্ট করতে চান, মানে আপনার জায়গা থেকে? আমি একটা কথা বলি, সুযোগ বলতে আপনি কি বুঝিয়েছেন আমি ঠিক পরিষ্কার বুঝিনি, তবে যদি তার নির্বাচন হয় এটা আমার পক্ষে সম্ভব না। বাংলাদেশের নির্বাচনের যে ব্যবস্থা, বাংলাদেশের নির্বাচনের যে ব্যয় হয়, ওই পরিমাণ টাকা আমার কাছে নাই। অদূর ভবিষ্যতে হবে কিনা সেটাও যথেষ্ট সন্দেহ আছে। জনসাধারণ দেখলাম যে আপনাকে খুব পছন্দ করে, এবং আপনি যে এই অন্যায়ের বিরুদ্ধে যে কথাবার্তা বলেন, সেই জন্য অনেক সময় দেখা যায় আপনাকে রাজনীতির জায়গা থেকে আপনাকে টানার চেষ্টা করে। যে অনেকেই বলতে দেখলাম যে মান্নান ভাই আপনি রাজনীতি করেন না কেন, আপনি আসেন, যে এখানে সৎ মানুষের অনেক বেশি অভাব, যে এই ডাকে কেন আপনি সাড়া দিচ্ছেন না? আমি আপনাকে এখানে প্রতিবন্ধকতা আছে কি? আমি যে হ্যাঁ আছে, যথেষ্ট প্রতিবন্ধকতা আছে। এখন রাজনীতি যে পর্যায়ে নিয়ন্ত্রিত হয় সেই ক্ষমতা আমার নাই। আমি আমার জায়গা থেকে সাধারণ মানুষের যে ভালোবাসা পাই সেই জায়গা থেকেই আমার আইনি সেবার মধ্যে আমি সীমাবদ্ধ থেকে মানুষের সেবায় নিয়োজিত থেকে একটা সৎ এবং সুন্দর জীবনযাপন করে ইহকাল ত্যাগ করে চলে যেতে চাই। আর রাজনৈতিক যে প্রতিবন্ধকতা প্রতিনিয়ত থাকে এবং থাকবে, এগুলো মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য কোনোটাই আমার নাই। কারণ এখানে আপনার পেশি শক্তি লালন পালন করতে হয়, এখানে অবৈধ টাকার লেনদেন হয়, এখানে মাদক ব্যবসায়ীদেরকে প্রশ্রয় দিতে হয়, আবার একদলকে লালন করতে হয়, আবার একদলকে তাড়াতে হয়। এগুলো কোনোভাবে এখানে রাতের অন্ধকার এক সিদ্ধান্ত হয়, দিনের আলোতে আরেক সিদ্ধান্ত হয়, জনসভায় এক বক্তব্য হয়, সেটা আবার বাড়ির পর্দার অন্তরালে গেলে সেগুলো থাকে না। মানে এক মেকি জীবন, এগুলোর সাথে আমি মিশতে পারি না। এ কারণে আমি যেটা বলি, আমি আদালতের সামনে, কাজের সামনে, প্রতিবাদের সামনে যেগুলো বলি ওইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতি। আর ব্যক্তি শাহজাহান চৌধুরীর সাথে জনগণ তো আপনাকে চাচ্ছে, জনগণ আপনাকে চাইলে সেক্ষেত্রে আমি আপনাকে বলি তৈরি করে দেন না। ব্যক্তি শাহজাহান চৌধুরীর সাথে আমার সম্পর্ক চমৎকার, খুবই ভালো। তাদের পরিবারের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের, এবং আমার পিতার আমল থেকেই, আমার দাদার আমল থেকেই সম্পর্কটা ভালো। তবে আমি রাজনৈতিকভাবে নির্বাচনমুখী কোনো কর্মকাণ্ডে খুব সম্ভবত সম্পৃক্ত হব না।
এবং আমি যেভাবে আছি ওইভাবেই মানুষের ভিতরে থাকতে, আপনাদের ভিতরে থাকতে পছন্দ করি। আমি মানুষ থেকে আলাদা হতে চাই না। মানুষ আমি গাড়িতে উঠে যাব, মানুষ আমার জন্য দাঁড়িয়ে থাকবে, আমি হাত দেখে চলে যাবো, এরকম না। আমি রাস্তায় নামি, মানুষের সাথে হ্যান্ডশেক করি, কেউ বাদাম দেয়, কেউ কলা দেয়, কেউ পানি দেয়, এগুলো খেয়ে তাদের কাউকে এই আদর করি, কাউকে বুকে টেনে নিয়ে এভাবে হাসতে হাসতে গাড়িতে উঠে যাই, সেখানে আমি শান্তি। আপনি অনেক সময় খুব ডিরেক্ট কথা বলতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনাকে একটা ডিরেক্ট কোয়েশ্চেন করতেছি। বর্তমানে উকিয়া টেকনোফে যে মামলাগুলো হচ্ছে, বেশিরভাগ সময় রাজনৈতিক সহিংসতার জায়গা থেকে যে মামলাগুলো হচ্ছে বা রাজনৈতিক বিবেচনায় যে মামলাগুলো হচ্ছে, সেক্ষেত্রে আপনার দলের নেতাদের প্রতি আপনার একটা আহ্বানটা, সুস্পষ্ট আহ্বানটা কি থাকবে যদি বলেন? আমার আবেদনটা ওনাদের কাছে পরিষ্কার। আপনারা গত 17 বছর যেই পরিমাণ আপনারা জুলুমের শিকার হয়েছেন, যেই পরিমাণ মজলুমের শিকার হয়েছেন, আপনাদের কষ্টটা, আপনাদের অনুভূতিটা, আপনাদের দুঃখটা আপনারা অনুভব করে, আপনাদের যে কষ্টটা আপনারা পেয়েছেন সেই কষ্টটা অপর পক্ষের কোনো নিরীহ মানুষ, নির্দোষ মানুষ যাতে না পায়। কেন মানুষ বলবে যে এখন যে এই আলোচনা চলতেছে আওয়ামী লীগ করেছে বলে আমরা করব, সেই কথা যাতে না বলি। আমার চেম্বারে ধরেন আপনি 17-18 জন আমরা জুনিয়রে কাজ করি, একসাথে কাজ করি, তোর মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে। আমি তো তাদের রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলি না। রাজনীতি যার সে করুক, কিন্তু অপরাধটা যাতে নিয়ন্ত্রিত হয়, নিরপরাধ মানুষ যাতে কোনো মিথ্যা মামলায় না ঢুকে। আমরা যেভাবে মিথ্যা মামলায় কষ্ট পেয়েছি, সেভাবে যাতে অন্য কোনো নিরীহ মানুষ মিথ্যা মামলায় কষ্ট না পায়, এটা আমার সুস্পষ্ট আবেদন। এই যে আপনার মানসিক যে রাজনৈতিক যে সৌন্দর্য এবং সুকর্য এবং এই যে সৌন্দর্যের একটা যে সংস্কৃতি আপনি মনে প্রাণে লালন করেন, হ্যাঁ, এই যে এগুলো অন্যান্য আপনার দলের অন্যান্য নেতাকর্মীরা লালন পালন করে কিনা আপনার? অনেকেই করে, অনেকের সীমাবদ্ধতা আছে, অনেকেই তার নৈতিকভাবে করলেও কিন্তু নানান সীমাবদ্ধতার কারণে তারা এগুলো প্রকাশ করতে পারে না। অনেকেই প্রকাশ করে, অনেকে আবার প্রকাশ করে সফল হয়, অনেকেই প্রকাশ করে সফল হয়। যেহেতু আপনি আইনের মানুষ, সেহেতু সরাসরি আপনাকে একটা কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে যে এই রাজনৈতিক মামলাগুলো ডিলিংয়ের ক্ষেত্রে বিচারকরা বিচারকরা বা ম্যাজিস্ট্রেট মহোদয়রা যখন এই রাজনৈতিক মামলাগুলো ডিল করছেন, তখন তারা কি কোনো ভয় বা একটা অদৃশ্য ভয় ওনারা পাচ্ছেন, ডিলিং করতে পাচ্ছেন কিনা বলে মনে হয় কিনা? এটা তো পরিষ্কার। তারা কি স্বাধীন? না, আমি তো মনে করি না। নিয়ন্ত্রিত স্বাধীনতা, এখন নিয়ন্ত্রিত স্বাধীনতা তো কখনো কল্যাণকর হতে পারে। এবং এই বিচারকদের সততার বিষয়ে তো আপনার কোনো সততা নিয়ে কোনো প্রশ্ন নেই। ওনাদের সততা নিয়ে আপনার টোটাল আমাদের টোটাল বিচার বিভাগের সততা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু ওনাদের কাজের সীমাবদ্ধতাটা যদি আমরা নির্ধারণ করে দিই, এটা করা যাবে, এটা করা যাবে না, ওনারাও তো সমাজের মানুষ। ওনাদের মধ্যে চাপে রেখে যদি ওনার কাছ থেকে আমি ভালো কিছু আশা করি, নিশ্চয়ই তাহলে আমি ভালো মানুষ না। এই যে আগে চাপ মুক্ত করতে হবে। এই যে একটা টোটাল সামাজিক যে অসঙ্গতি, জেলা পর্যায়ে আইন শৃঙ্খলা অবস্থার যে অবনতি, সবকিছু মিলিয়ে আপনি বর্তমান যারা জেলা আইনজীবী সমিতির কমিটিতে যারা আসলেন, তাদের কাছে আপনার একজন নাগরিক হিসাবে কি ধরনের ভূমিকা তারা রাখতে পারেন বলে আপনি মনে করেন? আমি তো সবসময় আপনাকে বলছি, আমি আশাবাদী মানুষ। আমি আশা দেখি, আমি স্বপ্ন দেখি। যার অবস্থান থেকে যদি আমি পরিষ্কার হয়ে যাই, আপনি একটা জিনিস খেয়াল করবেন, একজন চুরও যখন চুরি করে, তখন পেছন থেকে যদি একজন কেউ ডাক দেয়, এই তুমি চুরি করতেছো নাকি বলে সে দাঁড়ায় যায়, সে দাঁড়ায় গিয়ে ভালো মানুষ সাজে হেঁটে যায়। আমাদের জেলা আইনজীবী সমিতির অত্যন্ত দক্ষ নেতৃত্ব এসেছে, বা যারা পরাজিত হয়েছে তারাও অনেক দক্ষ মানুষ, যারা অতিথি ছিল তারাও অনেক দক্ষ মানুষ। তারা যদি এগুলো নিয়ে, তারা যদি অন্তত ডাক দেয় যে টেকনাফে চুরি হচ্ছে, কুতুব দিয়ে চুরি হচ্ছে, কুতুব দিয়ে এটা হচ্ছে, তারা যদি এটা প্রকাশ করে প্রতিদিন, অন্তত তাদের চক্ষু লজ্জা আছে, তাদের সন্তান সন্ততির চক্ষু লজ্জার কারণে হলে তারা থেমে যাবে, কমে যাবে। পুরোটা আপনার নিয়ন্ত্রণ না হোক, থেমে যাবে, কমে আসবে। এগুলো করা উচিত আমি অন্তত মনে করি। যেমন আমি তাদেরকেও একটা আহ্বান জানাই, আপনি আগে এখন যেখানে মসজিদ হয়েছে বারের, সেখানে এজিএসদের যে রুমটা করা হয়েছে, ওটা আগে ছিল মানবাধিকারের জন্য একটা রুম। ওখানে একটা সাইনবোর্ড ছিল যে মানবাধিকার সংক্রান্ত কোনো এগিয়ে থাকলে, আমি সুনির্দিষ্ট সাইনবোর্ডের বক্তব্যটা এখন বলতে পারতেছি না। আমি যখন আসছি তখন এখানে ছিল যে কি, যে আইনজীবী সমিতির মানবাধিকার সংক্রান্ত একটা রুম, ওটা এখন সাইনবোর্ড উঠে গেছে, রুমও উঠে গেছে, মানবাধিকারটা কোথায় গেছে আল্লাহ ভালো। এটা যাতে আবার চালু হয়। যেহেতু আপনি কক্সবাজারের একজন কৃতি সন্তান, সেই হিসাবে কক্সবাজারের মানুষের প্রতি আপনার মেসেজটা কি হতে পারে আইনজীবী হিসাবে?